হ্যালো এভরিওয়ান। আজকে আমরা গবেষণার একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস দেখব এবং আমরা রিসার্চ পেপার রাইটিং করার ক্ষেত্রে বা অনেক সময় কনফারেন্স পেপার করার ক্ষেত্রে আমরা প্রথমে অ্যাবস্ট্রাক্ট জমা দিই, অর্থাৎ আপনি যে গবেষণার যে কাজ করেন সেই কাজের অ্যাবস্ট্রাক্ট জমা দেন, তারপরে সেটা অ্যাকসেপ্ট বা রিজেক্ট হয় কোনো কনফারেন্স বা কোনো জায়গা। তার কথা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট কিভাবে লিখতে হয়, সেই বিষয়টা আমরা একটু আজকে দেখার চেষ্টা করব। প্রথম কথা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট মানে কি? অ্যাবস্ট্রাক্ট মানে হচ্ছে গবেষণার সারসংক্ষেপ। সাপোজ ইউ আর ডুইং এ রিসার্চ, আপনি একটা বড় রিসার্চের কাজ করেছেন। এখন এই পুরো রিসার্চের কাজে আসলে আপনি কি কি করেছেন সেই জিনিসটা ছোট্ট করে প্রকাশ করা। অ্যাবস্ট্রাক্ট একেবারে গবেষণার উপরেই থাকে, অর্থাৎ আমার একটা রিসার্চ পেপারের একেবারে উপরে থাকে। এবং অ্যাবস্ট্রাক্টের উদ্দেশ্য হচ্ছে, যেহেতু এটা সার সংক্ষেপ, এটা পড়েই বুঝতে পারা একজন রিডার বা আপনার ওই পাশের যিনি আপনি পাবলিশ করেছেন পেপার রিডার, যে আসলে এই রিসার্চার বা গবেষক কি কাজ করেছে। তো অ্যাবস্ট্রাক্ট শব্দের বাংলা অর্থ হচ্ছে সার সংক্ষেপ। আমরা ছোটকালে ওই যে সামারি লিখতাম, সার সংক্ষেপ লিখতাম বাংলায়, সেরকম। তো এখন একটা কথা হইতে পারে যে অ্যাবস্ট্রাক্টটা কতটুকু লিখবো। আমার এইখানে একটা অ্যাবস্ট্রাক্টের উদাহরণ আছে, খুব বেশি বড় দেখা যাচ্ছে না, হাফ পেজের মতো। তো সাধারণত আমি যদি একটু নোট করে রাখি, অ্যাবস্ট্রাক্টটা আপনি 250 থেকে 300 ওয়ার্ডের মধ্যে শেষ করবেন। 250 থেকে 300, তার মানে হাফ পেজের কাছাকাছি একটা মানে চিন্তা ভাবনা। ঠিক আছে? তো এটা লিখতে খুব বেশি টাইম লাগে না, মেবি আধা ঘন্টার মতো লাগে আর কি। ঠিক আছে? সো আমি এই জিনিসটা এখানে রাখলাম যে আমরা 200 থেকে 250 থেকে 300 ওয়ার্ডের মধ্যে অ্যাবস্ট্রাক্ট শেষ করব। তো আমরা আস্তে আস্তে শুরু করি যে অ্যাবস্ট্রাক্ট কিভাবে লিখবো। আমার এখানে একটা অ্যাবস্ট্রাক্ট আছে, বেশ ছোট, এই যে এতটুকু, তাই না? আচ্ছা, তা আমি দেখি আসলে এটার অবস্থাটা কি আর কি। আমি একটু সাউন্ডটা মনে হয় বাড়ায় দেওয়া দরকার। ওকে। তো আমি এটা দেখি যে আমি একটা কাজ করেছিলাম এবং এই ইয়েটা, দ্যাট মিনস এই অ্যাবস্ট্রাক্টটা বা এই গবেষণার কাজটা কোনো জায়গায় অ্যাকসেপ্ট হয়েছে। সেটা নাম না বলছি, কোথাও অ্যাকসেপ্ট হয়েছে। উদাহরণ হিসেবে দেখি, এখানে আমি একটা কাজ করছিলাম। যদি টাইটেলটা আগে দেখি, যে কোনো গবেষণার একটা টাইটেল থাকে, বলতেছে ম্যাটার্নাল হেলথ অ্যানালাইসিস, অর্থাৎ মাতৃত্বকালীন সময়ে আমি হেলথ অ্যানালাইসিস করছি এবং প্রেডিকশন করছি ইউজিং হ্যাশ বেসড র্যান্ডমাইজ ক্রস ভ্যালিডেশন। এটা একটা মানে মেথড বা কি বলে স্ট্রাকচারের নাম, হ্যাশ বেসড র্যান্ডমাইজ ক্রস ভ্যালিডেশন, যেটা মেশিন লার্নিং ইউজ হয়। এই টেকনিক দিয়ে আমি মেনলি মেশিন লার্নিং দিয়ে একটা প্রেডিক্ট করছি, অর্থাৎ আমার টুল ছিল এখানে হ্যাশ বেসড র্যান্ডমাইজ ক্রস ভ্যালিডেশন। এইটা দিয়ে আমি মাতৃত্বকালীন সময়ে ম্যাটার্নাল হেলথ অ্যানালাইসিস করছি এবং প্রেডিকশন করছি। তাহলে নেম অফ দ্য রিসার্চের জাস্ট লিখলাম। তার মানে আমার মনে হয় গবেষণার টাইটেল বা ব্যাপারটা একটু বোঝা গেছে যে ম্যাটারনাল হেলথকে অ্যানালাইসিস করছি এবং প্রেডিকশন করছি মেইনলি ক্রস ভ্যালিডেশন টেকনিক বা হ্যাশ বেসড ক্রস ভ্যালিডেশন টেকনিক দিয়ে মেশিন লার্নিং। তাহলে আমি যখন একটা অ্যাবস্ট্রাক্ট লিখবো 250 ওয়ার্ড বা 300 ওয়ার্ডের, আমার কাজ হচ্ছে কি কি জিনিস অ্যাবস্ট্রাক্টে থাকতে হবে, খুব গুরুত্বপূর্ণ কথা। যে হোয়াট আর দ্য এলিমেন্টস অর ইনগ্রেডিয়েন্টস ইউ শুড কি বলে ইনসার্ট ইন ইউর অ্যাবস্ট্রাক্ট। প্রথম কথা হচ্ছে অ্যাবস্ট্রাক্টের ফার্স্ট যে এলিমেন্ট সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড বা কনটেক্স। হোয়াট ইজ দ্য মিনিং অফ দিস? ব্যাকগ্রাউন্ড বা কনটেক্স হচ্ছে পাঠককে পরিচয় করানো আপনি কি নিয়ে কাজ করতেছেন। আমি অলরেডি বলে ফেলছি আমি আসলে কাজ করতেছি মাতৃত্বকালীন সময়ে মেয়েদের হেলথ সম্পর্কে বা এরকম একটা কনটেক্স। তাহলে ব্যাকগ্রাউন্ড বা কনটেক্স আমি প্রথমেই লিখলাম। আমি যদি এবং এই যে প্রত্যেকটা টার্ম বলতেছি আমি, 1 2 3 আরও টার্ম আসবে, 1 বা 1.5 লাইনের বেশি না, নট মোর দেন 1 or 1.5 লাইন। কারণ আপনার টোটালটাই তো 250 ওয়ার্ডের বা হাফ পেজ, আপনি 1 লাইনের বেশি কিভাবে লিখবেন। তাহলে ব্যাকগ্রাউন্ড বা কনটেক্সট বললাম, অর্থাৎ আপনি মানে পাঠককে পরিচয় করেন আপনি আসলে কি নিয়ে কাজ করতেছেন। ম্যাটার্নাল হেলথ, তাহলে একটা জিনিস চিন্তা করেন, আমি এখানে লিখলাম একটা বা দুইটা জিনিস, যে ম্যাটার্নাল হেলথ ইজ এ সিগনিফিকেন্ট কনসার্ন ফর ওমেন। আমাদের দেশের জন্য বা আমাদের জন্য মানুষের যে মাতৃত্বকালীন সময়ের হেলথের একটা খুব গুরুত্বপূর্ণ ইস্যু। আমি প্রথমেই পাঠককে পরিচয় করাই ফেলছি ব্যাকগ্রাউন্ড বা কনটেক্সে আমি আসলে মাতৃত্বকালীন হেলথ নিয়ে কোনো একটা চিন্তা ভাবনা করতেছি।
আমি আবার লিখলাম, একটু ফিমেলদের নিয়ে লিখলাম যে উইমেন আর দ্য হাফ অফ হিউম্যান সিভিলাইজেশন। এই যে ব্যাকগ্রাউন্ড বা কন্টেক্সট লিখতেছি, যেহেতু মাতৃত্বকালীন ব্যাপারটা মেয়েদের, সো উইমেন হেলথটা বা উইমেন হচ্ছে আমাদের সিভিলাইজেশনের বা সভ্যতার হাফ অংশ। কাজেই তাদের যে ম্যাটারনিটি লিভ বা ডিউরিং প্রেগনেন্সি দে রিকোয়ার মোর অ্যাটেনশন ফর দেয়ার হেলথ উইথ ভ্যারিয়াস ফিজিক্যাল কন্ডিশন ডাটা লাইক ব্লাড প্রেশার, সুগার, বডি টেম্পারেচার অ্যান্ড হার্ট রেট। অর্থাৎ যেহেতু মাতৃত্বকালীন সময়ে তাদের অনেক হেলথ ইস্যু আছে, কাজে আমাদের অনেক ফিজিক্যাল কন্ডিশন, তাদের ব্লাড প্রেশার, সুগার এই সময়টা দেখা দরকার। অর্থাৎ এই যে ১ বা ১.৫ লাইন, এই ১.৫ লাইন আসলে বর্ণনা করে আমি আসলে কি নিয়ে কাজ করছি পাঠককে পরিচয় করানোর জন্য, ব্যাকগ্রাউন্ড বা কনটেক্সট, সহজ কথা। তার মানে আমার মনে হয় এইটুকু জায়গা অলরেডি আই হ্যাভ কি বলে গিভেন দ্য এক্সপ্লানেশন হাউ টু রাইট দ্য ব্যাকগ্রাউন্ড অ্যান্ড কনটেক্সট। আচ্ছা, সেকেন্ডে আসি, প্রবলেম স্টেটমেন্ট। প্রবলেম স্টেট মানে সমস্যা। কি সমস্যা? ডেফিনেটলি আমরা মানে সমস্যার বর্ণনা বলতেছে, এই যে সমস্যার বর্ণনা অলরেডি এটার সাথেও চলে আসছে, ইন্টিগ্রেট তো কাছাকাছি জিনিস, যে ইন দ্য ইরা অফ টেকনোলজি, এই টেকনোলজির যুগে এবং আইটি রেভলিউশনে দিস ইস্যু, ইস্যু মানে কি? ইস্যু মানে সমস্যা, আমরা জানি। প্রবলেম স্টেটমেন্ট মানে কি? সমস্যা। এই যে আমি সমস্যা বলে, এই যে একটু আগে বললাম যে আমাদের মাতৃত্বকালীন সময়ে মেয়েদের ব্লাড প্রেশার, সুগার, টেম্পারেচার, হার্ট রেট এগুলো খুব ভালোভাবে অ্যানালাইসিস করা দরকার। হ্যাঁ, কাজে এই ইস্যুগুলো আমরা অ্যানালাইজ করছি, অ্যানালাইজ মানে বিশ্লেষণ করছি, তাই না? বিশ্লেষণ করছি ক্রস ভ্যালিডেশন দিয়ে এবং মেশিন লার্নিং মডেল দিয়ে। অর্থাৎ আমি আমার প্রবলেম সম্বন্ধে কিছুটা লিখলাম, যে এই যে আমাদের বিভিন্ন মেডিকেল ডাটা আছে, সেই বিষয়গুলো আমি ইস্যুগুলো অ্যানালাইজ করলাম, অর্থাৎ আমার মেশিন লার্নিং বা ক্রস ভ্যালিডেশন দিয়ে। তার মানে সেকেন্ডে যেটা, যে আপনি আপনার প্রবলেম সম্পর্কে লিখবেন। সাপোজ কেউ কাজ করতেছে টমেটোর যে পাতা আছে সেই ডিজিজ নিয়ে, তার মানে তাকে প্রবলেম স্টেটমেন্টে লিখতে হবে যে টমেটোর এই যে রোগ হয় পাতায়, এটা একটা বড় ধরনের সমস্যা এবং আমাদের প্রচুর ফসল নষ্ট করে ফেলে, আমাদের রেভিনিউকে নষ্ট করে ফেলে। আচ্ছা, এরপরে আসে থার্ড স্টেপে। আমি বলছি এগুলা কিন্তু ১ লাইনের বেশি লেখার দরকার নেই। গবেষণার উদ্দেশ্য, অবজেক্টিভ বা উদ্দেশ্য আমরা জানি, আমরা অলরেডি বলে ফেলছি যে এই যে প্রবলেমটা আপনি লিখলেন, এই যে ইস্যুটা লিখলেন, একেই তো সলভ করার জন্য আমি আসলে গবেষণা করতেছি, তাই না? তাই লিখতেছি দিস স্টাডি, দিস স্টাডি মানে আপনার কাজ। প্রপোজ, প্রস্তাবনা করছে হ্যাশ বেসড র্যান্ডমাইজ ম্যাথমেটিক্যাল ফর্মুলা। অর্থাৎ একটা হ্যাশ বেসড র্যান্ডমাইজ ম্যাথমেটিক্যাল ফর্মুলা প্রপোজাল করছে টু হ্যান্ডেল দ্য ক্রস ভ্যালিডেশন। ওই যে ওইগুলো অ্যানালাইসিস করার জন্য ক্রস ভ্যালিডেশন দ্যাট ইজ র্যান্ডম ইন নেচার। আচ্ছা, আবার আমি আরেকটা লিখলাম, এই যে এইমস, একেবারে সরাসরি দেখা যায়, এইমস টু অ্যানালাইজ আওয়ার প্রপোজড ফর্মুলা। আমাদের গবেষণার বা ইনভেস্টিগেশনের উদ্দেশ্য হচ্ছে আমাদের প্রপোজ যে ফর্মুলা, আমরা যে প্রস্তাবনা করছি যে ফর্মুলা বা মেথড, সেটা মেনলি ইনভেস্টিগেট করার জন্য আমরা এই কাজটা করছি। ফর্মুলা রিগার্ডিং ক্রস ভ্যালিডেশন, ক্রস ভ্যালিডেশন এবং কম্পেয়ার টু অন্য অন্য ক্রস ভ্যালিডেশনের সাথে আমরা মানে কি বলে কম্পেয়ার করছি। তার মানে গবেষণার উদ্দেশ্য এখানে লিখতে হবে। কেউ যদি টমেটো পাতা নিয়ে অ্যানালাইসিস করে, গবেষণা করে, তাহলে তার উদ্দেশ্য হচ্ছে যে টমেটো পাতার যে রোগ বা মানুষের যে জমির ক্ষতি হচ্ছে ফসলের, এটা কমানো, তাই না? আচ্ছা, তাহলে আমরা গবেষণার উদ্দেশ্যটা বুঝতে পারলাম। আচ্ছা, চতুর্থ নাম্বারে আমি কি লিখব? ব্যবহৃত পদ্ধতি বা ম্যাথোডোলজি। এইটা একেবারে সিকোয়েন্স অনুযায়ী লিখতে হবে, সেরকম না, কিন্তু আগে পরে হইলে হয়, ১ লাইন আগে পরে। ব্যবহৃত পদ্ধতি মানে ম্যাথোডোলজি, কি উপায়, তাই না? এখানে আমি লিখলাম দিস স্টাডি প্রপোজ এ হ্যাশ বেসড র্যান্ডম ম্যাথমেটিক্যাল ফর্মুলা। একেবারে সুন্দরভাবে দেখা যাচ্ছে হ্যাশ বেসড র্যান্ডম ম্যাথমেটিক্যাল ফর্মুলা মানে তো মেথড, তাই না? যেটা হ্যান্ডেল করে ক্রস ভ্যালিডেশন, এটা। তার মানে আপনি মেথোডোলজি কি ইউজ করছেন। কেউ যদি কোনো মডেল ইউজ করে, যেমন আমরা ডিপ লার্নিং মডেল আছে, ইওলো মডেল, মার্কস আর সিএনএন মডেল, তারপর হচ্ছে লজিস্টিক রিগ্রেশন, লিনিয়ার রিগ্রেশন, ওই মডেলটার নাম উল্লেখ করে দিলেই হবে। জাস্ট আপনি আপনার মতো প্যারাফিস করে সুন্দরভাবে লিখবেন মেথড। এরপরে লিখবেন একটু নিচের দিকে ফলাফল, আপনি কি পাইছেন, প্রধান ফলাফল। ফলাফল সাধারণত মেশিন লার্নিং এর যে রিসার্চ, এগুলো ফলাফলগুলো যেমন অ্যাকুরেসি বা অ্যাকুরেসি F1 স্কোর, এগুলো সাধারণত মানে নিউমেরিক ডাটা আসে। আমি এই যে লিখলাম দিস ক্রস ভ্যালিডেশন এস্টিমেট, এস্টিমেট মানে এটা দিছে আর কি ভ্যালু,
62% এবং কম্পেয়ার টু আদার অন্য ৩টার সাথে যদি আপনি কম্পেয়ার করেন, তাহলে প্রপোজড বা আমার প্রস্তাবিত যে মেথড সেটা এস্টাবলিশ মডেলগুলোর কাছাকাছি ফল দেয়। হ্যাঁ? আমি এটা ফল উল্লেখ করলাম এক লাইনে কিন্তু। ফলাফল আপনার গবেষণার অ্যাকুরেসি কত ছিল? আপনার গবেষণার অ্যাকুরেসি কত ছিল ফলাফলে? আপনি F1 স্কোর কত এটা সেটা একটু ফলাফলটা লিখতে হবে। ফলাফল সাধারণত মেশিন লার্নিং এ নিউমেরিক্যাল ভ্যালুতে আমি লিখে ফেলি আরকি। আচ্ছা, গবেষণার অবদান খুব ভালো কোশ্চেন। ১ লাইনে লিখবেন বা ১.৫ লাইনে আপনার অবদান কি ছিল? আচ্ছা, হ্যাঁ, আমরা এইখানে একটা লিখছি। আমার খুব সুন্দরভাবে লিখছি। বেসড অন ব্লাড প্রেশার, সুগার, হার্ট রেট, এইজ অ্যান্ড বডি টেম্পারেচার, দিস স্টাডি পেভস দ্য ওয়ে। পেভস দ্য ওয়ে মানে পথ তৈরি করা বা অবদান রাখছে টু ফোরকাস্ট দ্য হেলথ কন্ডিশন। ফোরকাস্ট মানে প্রেডিক্ট করা। অর্থাৎ হেলথ কন্ডিশন মানুষের কেমন একজন প্রেগনেন্ট মহিলার। এবং অ্যাডিশনালি অধিকন্তু এই কোন ফিচারটা, হুইচ ফিচার ইজ মোস্ট সিগনিফিকেন্ট, কোন বৈশিষ্ট্যটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হেলথ কন্ডিশনের ক্ষেত্রে, এটা অলসো অ্যানালাইজ করা হয়েছে এই ওয়ার্কে। তাহলে এটা আমার কন্ট্রিবিউশন না, যে আমি ফোরকাস্ট বা আমি প্রেডিক্ট করলাম যে হেলথ কন্ডিশন কেমন একজন প্রেগনেন্ট মহিলার, এবং কোন ফিচার বা কোন বৈশিষ্ট্যটা, এই যে হেলথের অনেকগুলো সুগার, ব্লাড প্রেশার, এইজ, কোনটা সবচেয়ে বেশি হেলথ কন্ডিশনে অ্যানালাইজ করা মানে গুরুত্বপূর্ণ রাখে। গবেষণার অবদান বা আপনি কি কাজ করছেন, উপসংহার বা তাৎপর্য, অর্থাৎ আপনার এটা কেন দরকার। আমরা জানি যে আসলে আহ, মানে মানুষকে হেল্প করা, অর্থাৎ এই ধরনের কোনো বিষয় বা হেলথ কন্ডিশনে কন্ট্রিবিউট করা অবদান। এবং এর সাথে আমরা আসলে অনেক সময় আরো কিছু জিনিস লিখি, যেমন আমার গবেষণায় স্যাম্পল কত ছিল, ইনস্ট্যান্ট মানে স্যাম্পল। যেমন একটা কেউ যদি 500 ইমেজ নিয়ে কাজ করে কোনো গবেষণায় লিখতে পারে যে আই ইউজেস 500 স্যাম্পলস, ঠিক আছে। এবং কোয়ান্টিটিভ, সাধারণত মেশিন লার্নিং এর যে গবেষণা এগুলো কোয়ান্টিটিভ কোরিলেশনাল অ্যাপ্রোচ বলে। কোরিলেশনাল মানে একটার সাথে আরেকটা রিলেশন, তো যেমন ব্লাড প্রেশার, সুগার, হার্ট রেটের সাথে মানুষের হেলথের কন্ডিশন। সো এটা এইভাবে লিখতে পারেন যে এই স্টাডিটা কোয়ান্টিটিভ কোরিলেশনাল অ্যাপ্রোচ তৈরি করছে, এতগুলো আমি স্যাম্পল নিছিলাম বা এতগুলো ইমেজ নিছিলাম। এবং মেইনলি আমার এই কাজটা টাইম এবং মেমোরি মেজারমেন্টও করছিল, যে কতটুকু টাইম লাগছিল, মেমোরি লাগছিল। তা মোটামুটি এই ধরনের এইভাবে আমরা লিখবো আর কি, ঠিক আছে। তো আমরা আবার একটু বলে দেই যে আসলে অ্যাবস্ট্রাক্ট লেখার জন্য সাধারণত 250 থেকে 300 ওয়ার্ডে লিখবেন। ব্যাকগ্রাউন্ড বা কনটেক্সট লিখবেন। প্রবলেম স্টেটমেন্ট, কি প্রবলেম নিয়ে কাজ করছে লিখবেন। গবেষণার উদ্দেশ্য লিখবেন। ব্যবহার পদ্ধতি যেমন মডেল, ইওলো মডেল, লজিস্টিক রিগ্রেশন, লিনিয়ার রিগ্রেশন, এগুলো লিখবেন। প্রধান ফলাফল কি পেয়েছে লিখবেন। অবদান লিখবেন। উপসংহার বা তাৎপর্য লিখবেন। এইটুকু লিখলে আপনার 250, 1 লাইন করে লিখলে 250 থেকে 300 ওয়ার্ডে। এবং অবশ্যই নিজে লিখবেন, কখনো এআই টুল দিয়ে বা কোনো রকম কপি পেস্ট করা যাবে না, নিজে লিখবেন। সো এই হচ্ছে মোটামুটি আমাদের লেকচার, যে আমরা কিভাবে আসলে একটা অ্যাবস্ট্রাক্ট লিখতে পারি। থ্যাংক ইউ।